ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের ক্লাসে আমরা স্যাগ নিয়ে আলোচনা করছিলাম এবং স্যাগে আমরা দুটো কেস অ্যানালিসিস করেছি। একটা হলো ইকুয়াল লেভেলের ক্ষেত্রে স্যাগ কি হয় আর আনইকুয়াল লেভেলের ক্ষেত্রে স্যাগ কি হয়, এবং প্রত্যেকটার উপর বেস করে একটা করে নিউমেরিক্যাল প্রবলেম আমরা আগের ক্লাসে করেছি। আজকে আমি তোমাদের যেটা পড়াতে চাইছি সেটা হলো যে একটা কন্ডাক্টরের উপরে যখন বরফ জমে যায়, অর্থাৎ আইস কোটিং পড়ে অথবা বাতাস ধাক্কা দেয়, তখন একটা উইন্ড লোড হিসেবে একটা লোড কাজ করে। সেক্ষেত্রে স্যাগের কি পরিবর্তন হয়, অর্থাৎ ইফেক্ট অফ আইস লোডিং অ্যান্ড ইফেক্ট অফ উইন্ড লোডিং, এই দুটো জিনিস আজকে আমরা কভার করতে চাইছি। তাহলে প্রথমে ইফেক্ট অফ আইস লোডিং। তোমরা দেখেছো যে শীত প্রধান এলাকাতে অনেক সময় তারের উপরে বরফ জমে যায়, এবং সেই বরফটা কিভাবে জমে, ধরো এটা তারের ক্রস সেকশন, এটা কন্ডাক্টর, বরফটা জেনারেলি জমে এর উপরে এরকম ভাবে বরফটা জমে। তলার দিকে খুব একটা বরফ জমতে দেখা যায় না, জেনারেলি উপরে জমে এবং সেটা একটু ত্রিভুজাকৃতি শেপ নেয়। কিন্তু আমরা যদি এইরকম ভাবে এই বরফটার ভলিউম বা বরফের ওয়েট বার করতে যাই, তাহলে সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে, কারণ এটা একটা ইরেগুলার শেপ। সেই জন্য আমরা যেটা সুবিধাজনকভাবে একটা ডিজাইন করে নিই সেটা হলো যে আমরা এই যে হাইটটাও অ্যাটেন্ড করেছি, সেই হাইটটা পুরোটা না নিয়ে আমরা অর্ধেক নিই, মানে অর্ধেক আমরা এইদিকে রাখি আর অর্ধেকটা এইদিকে রাখি, দিয়ে এটাকে একটা সার্কুলার ওয়েতে আমরা কল্পনা করি যে টোটাল যে ভলিউমটা এখানে পেয়েছি আমরা, সেই ভলিউমটা বার করার জন্য আমরা এর টোটাল যে হাইটটা ও গেইন করেছে সেই হাইটের অর্ধেক আমরা একদিকে রাখি আর বাকি অর্ধেক অন্যদিকে রাখি, রেখে আমরা একটা রেগুলার শেপ আনার চেষ্টা করি। অর্থাৎ আইস লোডিংটাকে আমরা এইভাবে কল্পনা করি। তাহলে এটা হচ্ছে মূল কন্ডাক্টর, আর উপরে যেটা জমে আছে সেটা হলো আইস। তাহলে আমরা যদি মনে করি যে মূল যে কন্ডাক্টরটা তার ডায়ামিটার হচ্ছে ডি মিটার, এবং আইসের যে থিকনেস যে কোনো একটা দিকে সেটা হলো টি। তার মানে এটা দুদিকেই এই থিকনেসটা আছে, এবং আইস সহ টোটাল কন্ডাক্টরের যে ডায়ামিটার সেটাকে আমি ধরলাম ক্যাপিটাল ডি। তাহলে এখানে আমরা কিভাবে বার করতে পারি, ডি ক্যাপিটাল ডি সমান কি লিখতে পারি, ক্যাপিটাল ডি সমান লিখতে পারি ডি প্লাস 2t, মানে দুদিকে টি আছে বলে ডি প্লাস 2t। তাহলে ওয়েট অফ আইস পার ইউনিট লেন্থ, মানে ধরো 1 মিটার লেন্থে যে আইসটা জমেছে 1 মিটার তারে, সেই তারের যে আইসটা তার ওয়েটটা আমি বার করতে চাইছি। তাহলে এটা কিভাবে বার করতে পারবো, এটা হচ্ছে ভলিউম অফ আইস পার ইউনিট লেন্থ ইনটু ডেনসিটি অফ আইস। এখন ভলিউম অফ আইসটা কিভাবে বেরোবে, ভলিউম মানে হচ্ছে যে এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ। তাহলে ক্রস সেকশনাল এরিয়া টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা কত, টোটাল ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। সেখান থেকে যদি আমরা এই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়াটা বাদ দিই, তাহলে আমি আইসের ক্রস সেকশনাল এরিয়াটা পেয়ে যাব। এইটা ইন্টু লেন্থ তো আমি ধরেছি ইউনিট লেন্থ, তার মানে 1 মিটার, আর তার সঙ্গে গুণ হবে ডেনসিটি অফ আইস। তাহলে এখানে যদি পাই বাই 4 কমন নেওয়া যায়, তাহলে ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার ইন্টু এন ইন্টু ডেন্সিটি।
এখন ক্যাপিটাল ডি সমান আমরা জানি ডি প্লাস 2t, তাহলে π/4 ইন্টু ডি প্লাস 2t তার হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু 1 ইন্টু ডেন্সিটি। এইটা সমান a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা যদি ভালো তুমি তাহলে কি হবে π/4 ইন্টু ডি স্কোয়ার প্লাস 4t স্কোয়ার প্লাস 4dt মাইনাস ডি স্কোয়ার ইন্টু 1 ইন্টু ডেন্সিটি। তো ডি স্কোয়ারটা কেটে যাবে, আর এখানে 4 যদি কমন নিই 4t, তাহলে d প্লাস t হবে, কারণ 4 যদি কেটে যায় তাহলে এটা হবে πt ইন্টু d প্লাস t ইন্টু ডেন্সিটি। 1টা লিখছি না আমরা, তাহলে এইটা হচ্ছে তোমার, এটাকে আমরা বলবো আইসের যে ওয়েট, ইউনিট লেন্থে আইসের যে ওয়েট, এটাকে আমরা ডাব্লিউ আইস বলতে পারি। এখন এই ক্ষেত্রে সবই দেওয়া থাকবে, নিউমেরিক্যাল প্রবলেম যদি তোমাদের দেয় তাহলে সেখানে এই টি এর ভ্যালু বা ডি এর ভ্যালু এগুলো সব দেওয়া থাকে। ডেন্সিটিটা দেওয়া থাকতেও পারে নাও পারে, যদি দেওয়া না থাকে তাহলে আমি একটা ভ্যালু বলে দিচ্ছি, সেইটা তোমরা বসাতে পারো। ডেন্সিটি অফ আইস ইকুয়াল টু 915 কেজি পার মিটার কিউব, এটা এসআই ইউনিটে 915 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা আইস লোডিং যেটা সেটা বার করতে পারলাম। এরপরে আমরা আসছি উইন্ড লোডিং, অর্থাৎ একটা তারের উপরে যদি বাতাস ধাক্কা দেয়, তাহলে ধরো এরকম একটা তার যার ডায়ামিটার হচ্ছে ডি, আর লেন্থটা ধরো তুমি ইউনিট লেন্থ ধরি 1 মিটার। এখন এখানে বাইরে থেকে এসে বাতাস ধাক্কা দিচ্ছে, ধরো এই দিক থেকে উইন্ড আসছে, তার মানে এটা হলো কন্ডাক্টর। এখন আমাকে যেটা বার করতে হবে যে প্রতি ইউনিট লেন্থে উইন্ডের জন্য কতটা লোডিং হচ্ছে, ডাব্লিউ উইন্ড। এটাকে আমরা লিখতে পারি উইন্ড প্রেসার পার ইউনিট লেন্থ ইন্টু সারফেস এরিয়া প্রজেক্টেড পার ইউনিট লেন্থ। মানে এটার মানে হলো যে উইন্ডের সামনে কতখানি সারফেস এরিয়া আমি পাচ্ছি যেখানে বাতাসটা চাপ দিচ্ছে, সেই সারফেস এরিয়াটাকে যদি উইন্ড প্রেসার দিয়ে গুণ করি আমি, খালি এই লোডিংটা আমি পেয়ে যাবো। এই উইন্ড প্রেসার পার ইউনিট লেন্থ এটা কিন্তু বাতাসের বেগের উপর নির্ভর করে, এটা এক এক জায়গায় এরকম থাকবে, যেখানে যেরকম বাতাস এই ভ্যালুটা কিন্তু অঙ্কতে দেওয়া থাকে, উইন্ড প্রেসার কত প্রতি ইউনিট লেন্থে এটা দেওয়া থাকে। তাহলে তোমাদের যেটা বার করতে হবে শুধু এই পোর্শন সারফেস এরিয়াটা। এখন যদি আমি ধরে নিই যে এর ডায়ামিটারটা হচ্ছে ডি আর লেন্থ হচ্ছে 1, তার মানে বাতাসের সামনে যে পোর্শনটাও পাবে সেটা হচ্ছে ডি ইন্টু 1, এই এরিয়াটাও পাবে। তার মানে উইন্ড প্রেসারকে আমি যদি পি ধরি তাহলে পি ইন্টু ডি ইন্টু 1 এত কেজি, তাহলে এটা হচ্ছে পি ইন্টু ডি কেজি। এটা হচ্ছে উইন্ড লোডিং এর ফর্মুলা, যেখানে পি এর ভ্যালুটা অঙ্কতে দেওয়া থাকবে আর ডি দেওয়া থাকবে, সেটা তোমরা এখানে বসালে টোটাল উইন্ড লোডটা পেয়ে যাবে।
এরপরে আমি যেটাতে আসতে চাইছি যে এই যে উইন্ড এবং আইস যদি একসঙ্গে থাকে, অর্থাৎ বাতাসের ঝাপটাও আছে আবার বরফও জমেছে, তাহলে সেক্ষেত্রে স্যাগটা কি হবে? অর্থাৎ কম্বাইন্ড ইফেক্ট অফ উইন্ড অ্যান্ড আইস ব্লোয়িং। এখানে যদি আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকি, ধরো এরকম, উইন্ডটাকে আমি ধরলাম হরাইজন্টাল ফোর্স ডাব্লিউ উইন্ড, আর ওয়েট যেটা ধরো তারের নিজের একটা ওয়েট আছে ডাব্লিউ, আর তার সঙ্গে বরফ জমার জন্য ডাব্লিউ আইসটা সেখানে যোগ হয়েছে, এই দুটো নিচের দিকে কাজ করছে। তাহলে একটা হরাইজন্টাল ফোর্স আর একটা ভার্টিক্যাল ফোর্স, এদেরকে যদি আমি প্যারালোগ্রাম ল অনুযায়ী যোগ করি ভেক্টরটাকে, তাহলে টোটাল রেজাল্টেন্ট আমি পাবো, এবং আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তার মানে বাতাস ধাক্কা দেওয়ার জন্য তুমি দেখো তারটা আগে এরকম ভার্টিক্যালি ছিল, তারটা এরকম ভার্টিক্যালি ঝুলছিল, সেটা কিন্তু বাতাসের ধাক্কাতে একটু এরকম সরে যাবে, সরে গিয়ে একটু তেরছা টাইপের হয়ে যাবে। এটা এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা এই লাইন বরাবর চলে আসবে। অর্থাৎ স্যাগটা এখন তোমাকে এই লাইন বরাবর ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে ডাব্লিউ টি এর ভ্যালুটা কত পাবো? ডাব্লিউ টি সমান রুট ওভার ডাব্লিউ উইন তার হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ আইস তার স্কোয়ার। এটা করলে তুমি টোটাল ডাব্লিউ টিটা পাবে। আর ট্যান থিটার ভ্যালুটা কত পাবে? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, লম্বটা তার মানে উইন, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ডাব্লিউ উইন বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ আইস। তাহলে এখান থেকে তুমি থিটার ভ্যালুটা পেয়ে যাবে। থিটার ভ্যালুটা ট্যান ইনভার্স করে বার করবে, ট্যান ইনভার্স ডাব্লিউ উইন বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ আইস। সেখান থেকে তুমি কস থিটাটাও বার করতে পারো, মানে এই থিটার ভ্যালু যদি ক্যালকুলেট করে নাও তাহলে সেখান থেকে কস থিটা তোমার বেরিয়ে যাবে। এখন এই বরাবর যে স্যাগটা হবে, এই স্যাগটা দেখো এখন একটু তেরছা হয়ে গেছে, সেই জন্য এই স্যাগটাকে আমরা বলবো স্ল্যান্ট স্যাগ। তার মানে এই এসটা এইভাবে তোমাকে বার করতে হবে, স্ল্যান্ট স্যাগ। তাহলে স্ল্যান্ট স্যাগটা কি করে বার করবে? এস সমান তুমি জানো যে ফর্মুলা যেটা আছে ডাব্লিউ টি স্কোয়ার এই ডাব্লিউ এল স্কোয়ার বাই 8t, এই ফর্মুলা দিয়ে। তাহলে ডাব্লিউটা এখানে কিন্তু ডাব্লিউ টোটাল, তার সঙ্গে স্প্যান লেন্থ যেটা তার স্কোয়ার ইন্টু 8 ইন্টু ওয়ার্কিং টেনশন, এই টিটা কিন্তু ওয়ার্কিং টেনশন। তাহলে এই ডাব্লিউ টিটা হচ্ছে এইটা, এল হচ্ছে স্প্যান লেন্থ ডিভাইডেড বাই 8t, টিটা হচ্ছে ওয়ার্কিং টেনশন। এই টিটা কি করে বার করতে হয় তুমি জানো, ওয়ার্কিং টেনশনের ফর্মুলা তুমি শিখেছো। ওয়ার্কিং টেনশন অনেক সময় অঙ্কতে সরাসরি দেওয়া থাকে। ওয়ার্কিং টেনশন টি ইকুয়াল টু হচ্ছে ব্রেকিং টেনশন, মানে ম্যাক্সিমাম যে টেনশনটা ওই কন্ডাক্টর সহ্য করতে পারে, ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর। এই সেফটি ফ্যাক্টরের ভ্যালু 2 বা 3 বা 4 যেরকম অঙ্কতে দেওয়া থাকবে, যদি কিছুই দেওয়া না থাকে তাহলে মিনিমাম 2 ধরে নেবে। এইভাবে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এই যে এসটা বেরোলো, এই এসটাকে বলা হবে স্ল্যান্ট স্যাগ। স্ল্যান্ট মানে তেরছা, স্ল্যান্ট স্যাগ। আর এর এই যে কোসাইন কম্পোনেন্ট এটাকে বলা হবে ভার্টিক্যাল স্যাগ। অঙ্কতে কিন্তু এই দুটোই বার করতে দেয়। তাহলে ভার্টিক্যাল স্যাগ সমান হচ্ছে এস কস থিটা। তাহলে অলরেডি এস বার করে ফেলেছো তুমি, তার সঙ্গে যদি কস থিটা এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, এই থিটা পেয়েছো মানে কস থিটা পেয়ে যাবে। তাহলে এসও পেয়ে গেছো, কস থিটাও পেয়ে গেছো, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তুমি ভার্টিক্যাল স্যাগটা পাবে। তাহলে ক্যালকুলেশনটা পুরো বুঝে নিয়েছো তুমি। এখন একটা তার যখন টাঙানো হয় তখন তার যে কন্ডিশন থাকে, যে অবস্থাতে তারটা টাঙানো হয়, সেই সময় ধরো গ্রীষ্মকাল ছিল বা শীতকাল ছিল, তার মানে ওয়েদারের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা তো সারা বছর একই রকম থাকবে না, এটা তো চেঞ্জ হতে থাকে। কখনো গ্রীষ্ম পড়বে, টেম্পারেচার বাড়বে, আবার কখনো শীতে টেম্পারেচার কমে যাবে। আবার যেগুলো বেশি শীত প্রধান এলাকা, ধরো পাহাড়ি এলাকা, সেখানে শীতকালে এত টেম্পারেচার ফল করে যায় যে সেখানে বরফ জমতে শুরু করে।
তার মানে বুঝতেই পারছো যে সারা বছর ওয়েদার কিন্তু একই রকম থাকে না এবং টেম্পারেচারের একটা বিশাল রেঞ্জের মধ্যে ভ্যারি করে। এই টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে কি হয়, গ্রীষ্মকালে যেমন ধরো যখন টেম্পারেচার বাড়ে তখন তারের এক্সপ্যানশন হলে টেনশন ফল করে যায়, টেনশন ফল করে গিয়ে তার আরো বেশি স্যাগ করে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। আবার শীতকালে যখন টেনশন বাড়ে, টেম্পারেচার ফল করা মানে তার সংকুচিত হয়, সংকুচিত হলে টেনশন বাড়বে, আর টেনশন বাড়লে তখন কি হবে, স্যাগটা কমে যাওয়ার চেষ্টা করবে। আবার যেখানে ধরো খুব শীত পড়ছে সেখানে কি হবে, সেখানে আইস লোডিং হবে, আইস লোডিং এর ফলে তারের ওয়েট বাড়বে, ওয়েট বাড়লে আবার স্যাগ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই সব মিলিয়ে মিশিয়ে দেখা যাচ্ছে যে টেম্পারেচারের একটা বড় ইফেক্ট কিন্তু স্যাগের উপর আছে, শুধু স্যাগের উপর না, টেনশনের উপরেও আছে। এই পুরো বিষয়টা নিয়ে আমরা যদি একটা গ্রাফ ড্র করি, ধরো এরকম একটা গ্রাফ যার এক্স এক্সিস বরাবর আমি লিখলাম টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, তবে এখানে 0 থেকে শুরু হলো, 10, 20 এইভাবে আমি বাড়াতে বাড়াতে যাচ্ছি, ধরো 100 অব্দি চলে এলো। এই দিকটাতে আমি লিখছি স্যাগ এস, এটা ক্যালকুলেট করা হচ্ছে মিটার, এটা বাড়ছে এদিকে। আর এই এক্সিস বরাবর আমরা টেনশনটাকে ক্যালকুলেট, টেনশন মানে টি, যেটা ওয়ার্কিং টেনশন, সেইটা মেজার করা হচ্ছে কেজি। তাহলে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে স্যাগও পরিবর্তিত হবে, আবার টেনশনও পরিবর্তিত হবে। এদেরকে যদি তুমি একটা গ্রাফ ড্র করো, তাহলে গ্রাফটা মোটামুটি এইরকম টাইপের একটা গ্রাফ হবে, এরকম টাইপের গ্রাফ হবে। এইটা হচ্ছে তার স্যাগ আর এটা হলো তার টেনশন। এই যে চার্টটা তুমি পেলে বা গ্রাফটা পেলে, এইটাকে বলা হবে স্যাগ টেনশন চার্ট বা স্যাগ টেনশন গ্রাফ। এটাকে অনেক সময় স্ট্রিঙ্গিং চার্ট বলা হয়, STRINGING, স্ট্রিঙ্গিং চার্ট। এই স্ট্রিঙ্গিং চার্টটা যারা ট্রান্সমিশন লাইনের ইঞ্জিনিয়ার, যারা ওই লাইনগুলোকে ইরেকশন করে বা মেনটেন্যান্স করে, তাদের কাছে এইরকম একটা চার্ট কিন্তু দেওয়া থাকে। এটা মেটেরিয়াল টু মেটেরিয়াল আলাদা হবে, অ্যালুমিনিয়াম তার যদি হয় বা ACSR তার হয়, বা সেই মানে কোন লোকেশনের এটা টাওয়ারটা বসানো হয়েছে, সেই অঞ্চলের যে আবহাওয়া, সবকিছু ক্যালকুলেট করে একটা স্ট্রিঙ্গিং চার্ট বানানো হয়। সেখান থেকে তুমি বলে দিতে পারবে যে তুমি যে সময়ে বসিয়েছিলে সেই সময় তুমি কতটা স্যাগ অ্যালাউ করেছিলে, পরবর্তীকালে সেই স্যাগটা চেঞ্জ হয়ে কতটা হতে পারে, তার একটা আনুমানিক আইডিয়া তুমি এই গ্রাফ থেকে পেয়ে যাবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা যারা ওয়ার্কিং ফিল্ডে অ্যাকচুয়ালি কাজটা করে তারা কিন্তু স্যাগটার না মেপেই তারা চার্ট থেকেই দেখে বলে দিতে পারে যে স্যাগটা এই মুহূর্তে কতটা আছে, কাছাকাছি তারা ভ্যালু একটা বলে দিতে পারে। তার মানে এটা খুব ইউজফুল একটা চার্ট। সুতরাং পরীক্ষাতে এই জায়গাটা আসতে পারে যে স্প্রিঙ্গিং চার্ট কি জিনিস এবং তার ইউজটা কি। ইউজটা তুমি বুঝতেই পারছো যে ইলেকশনের সময় আমরা যে ডাইমেনশনগুলো নিয়ে কাজ করি, পরবর্তীকালে আবহাওয়া চেঞ্জ হলে সেই ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায়, এবং সেই সময় স্যাগটা কত আছে সেটা আমাকে লোকেট করতে হয়, কারণ ক্লিয়ারেন্সটা সেই অনুযায়ী পাল্টে যায়। তাহলে স্যাগটাকে যে কোনো ওয়েদারে বার করার ক্ষেত্রে বা টেনশনটাকে যে কোনো ওয়েদারে বার করার ক্ষেত্রে এই চার্টটার একটা আলাদা ভূমিকা আছে। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা মনে রাখবে। এখন আজকে ক্লাসের শেষে আমি তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, একটা অঙ্ক, সেটা বাড়িতে তোমরা একটু ট্রাই করবে। আজকে যেগুলো আমরা করলাম, এই যে আইস লোডিং, উইন্ড লোডিং, এগুলোর উপর বেস করে একটা অঙ্ক দিচ্ছি। এছাড়াও আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমি নেক্সট ক্লাসে করাবো। জাস্ট এই অঙ্কটা আমি কিছু ডাটা দিচ্ছি তোমাদের, এটা একটু বাড়ি থেকে করে আনবে। Find actual and slant sag। কি কি জিনিস দেওয়া আছে? এক নম্বর দেওয়া আছে W সমান 0.1 কেজি পার মিটার। W আইস, যদিও অঙ্কতে এগুলো বার করতে হয়, W আইসটা এরকম লিখে দেওয়া থাকে না, আমি জাস্ট একটা সহজ অঙ্ক দিচ্ছি তোমাদের, এর পরের দিন আমি এই লোডিং ক্যালকুলেশন গুলো দেখাবো। W উইন্ড, (1.83 kg
পার মিটার, ব্রেকিং স্ট্রেংথ সমান 5000 কেজি, আর সেফটি ফ্যাক্টর হচ্ছে 2। এইগুলো এই তথ্যের উপর বেস করে তুমি এই দুটো জিনিস বার করে আনবে। তাহলে এটা তোমাদের হোম টাস্ক, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে, যদি কিছু অসুবিধা থাকে সেটাও বলতে পারো। আজকের ক্লাস এইটুকুই হোক। থ্যাংক ইউ।